বৃষ্টি নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস। মুজিবুল হক চুন্নুই জাপার বৈধ মহাসচিব, বলছেন ব্যারিস্টার আনিসুল। জানাবো নির্বাচন পেছাতে PR ফেব্রুয়ারি নিয়ে সংশয় বিএনপির। এবং সর্বশেষ জানাবো সালমান এফ রহমান সহ 13 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বৃষ্টি নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃষ্টি আরও কয়েকদিন থাকতে পারে। 5 দিনের মাথায় বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার পূর্বাভাস এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। অনেক স্থানে গুঁড়ি গুঁড়ি, কোথাও বা ভারী বৃষ্টির খবর পাওয়া গেছে। এদিকে আজ দুপুর 12টা পর্যন্ত ফেনীতে সর্বোচ্চ 347 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশের অনেক এলাকাতেই জলাবদ্ধতাতে বেড়েছে ভোগান্তি। পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ফেনীতে সন্ধ্যা থেকে আজ দুপুর 12টা পর্যন্ত টানা বৃষ্টির কারণে শহরের অধিকাংশ রাস্তায় হাঁটু পানির নিচে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ফেনীবাসী। ফেনী আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় টানা 2 দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। দুপুর 12টা পর্যন্ত সর্বোচ্চ 347 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে সর্বোচ্চ। আগামী 2 থেকে 3 দিন জেলা জুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ফেনী আবহাওয়া অফিসের ইনচার্জ মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, এই বৃষ্টিপাত আগামী 2 দিন থাকতে পারে। টানা বৃষ্টির কারণে সীমান্তবর্তী মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর পানি বাড়ছে। মুজিবুল হক চুন্নুই জাপার বৈধ মহাসচিব, বলছেন ব্যারিস্টার আনিসুল। আমরা এখনও স্বপদে বহাল রয়েছি। আমাদের মহাসচিব মুজিবুল হক চুন্নু বহাল রয়েছেন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির নিয়োগ সম্পূর্ণ অবৈধ বলে উল্লেখ করেছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদেরের বহিষ্কৃত ওই নেতা। একদিন আগে 7ই জুলাই তাকে এবং পার্টির মহাসচিব সহ 3 শীর্ষ নেতাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। GM কাদের কর্তৃক অব্যাহতি দেওয়ার একদিনের মাথায় সংবাদ সম্মেলন ডেকে এমন দাবি করেছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। যে প্রেসিডিয়ামের সভার রেফারেন্স দিয়েছেন GM কাদের, সেই বৈঠককেও অস্বীকার করেছেন তিনি। ব্যারিস্টার আনিসুল ইসলাম বলেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে আমরা গঠনতন্ত্র বিরোধী কাজ করেছি। আমরা পার্টির বিরুদ্ধে কি কাজ করেছি? আমরা বিবৃতি দিয়ে বলেছি 20-এর ক ধারা বাতিল করতে বলেছি, হিসেবে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং বৃহত্তর ঐক্যের কথা বলেছি। আমাদের এসব কাজ কোনোভাবে দলের গঠনতন্ত্র বিরোধী কাজ হিসেবে গণ্য হতে পারে না। জাপার তৎকালীন চেয়ারম্যান HM এরশাদ অসুস্থ থাকা অবস্থায় তার কাছ থেকে জোর করে দলের চেয়ারম্যানের দায়িত্ব GM কাদের নেন বলে অভিযোগ করেন আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, GM কাদেরের প্রতিটি বিষয়ে স্বৈরাচারী মনোভাব, জাতীয় পার্টি ছোট হতে হতে এখন ধ্বংসের দ্বারপ্রান্তে বলে মন্তব্য করেছেন কাজী ফিরোজ রশিদ। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ হলে জাতীয় পার্টি আগামী দিনে অনেক ভালো করতে পারবে। কাজী ফিরোজ রশিদ বলেন, GM কাদের একে একে সবাইকে বের করে দিয়েছেন। আমরা সবাই চাই একটি ঐক্যবদ্ধ জাতীয় পার্টি। নির্বাচন পেছাতে PR ফেব্রুয়ারি নিয়ে সংশয় বিএনপির। বহুল আলোচিত লন্ডন বৈঠকের পর রাজনৈতিক অঙ্গনে যে আশাবাদের আলো জ্বলেছিল, কয়েক সপ্তাহের ব্যবধানে সেই আলো যেন নিভু নিভু করছে। বিএনপিতে দেখা দিয়েছে সন্দেহ সংশয়ের ঘনঘটা। দলটির নেতারা মনে করছে নির্বাচন কমিশনের কার্যক্রম লন্ডন বৈঠকের কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না, বরং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা PR পদ্ধতিতে নির্বাচনের দাবি সহ কিছু নতুন ইস্যু সামনে এনে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার কৌশল নেওয়া হচ্ছে। বিএনপি নীতি নির্ধারণ পর্যায়ে নেতারা মনে করছেন, গত 13ই জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে নির্বাচনের সময় নির্ধারণ ও প্রক্রিয়া শুরু হওয়ার বিষয়ে যে ইঙ্গিত পাওয়া গেছিল, বাস্তবে এখনও তার কোনো অগ্রগতি দৃশ্যমান নয়। দলীয় সূত্র বলছে, ইসির কার্যক্রমে লন্ডন বৈঠকের প্রতিফলন অনুপস্থিত। সেই সঙ্গে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির দাবি সামনে আনার ঘটনাকে নির্বাচন বিলম্বিত করার কৌশল হিসেবে দেখছে দলটির হাইকমান্ড। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার, বিশেষ করে সিটি কর্পোরেশনগুলো নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছে কয়েকটি দল। এই প্রেক্ষাপটে গত 26শে জুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের 1-to-1 বৈঠকে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। যদিও রাজনৈতিক বিশ্লেষকেরা আশা করেছিলেন এই বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা দিক নির্দেশনা আসবে, তবে সরকারি ভাষ্যে তা শুধুই সৌজন্য সাক্ষাৎ। এ বিষয়ে ইসিও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেন
করেননি। এখনো পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক রোডম্যাপ বা স্পষ্ট কোনো দিক নির্দেশনা না দেখা যাওয়ার মধ্যে কয়েকটি দলের পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি ক্রমশই রাজনৈতিক মাঠ ঘোলাটে করছে। এতে জাতীয় নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন রাজনীতিবিদ সহ রাজনৈতিক বিশ্লেষকরা। পিআর পদ্ধতি আসলে কি, কেন এই পদ্ধতিকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা দিচ্ছে, কিংবা কেন নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে সৃষ্টি হচ্ছে অনিশ্চয়তা? বিএনপির ওপর চাপ তৈরির কৌশল হিসেবে কি পিআর পদ্ধতিতে নির্বাচন চাইছে অন্যান্য দলগুলো? এসব বিষয়ে চলছে নানা মাত্রিক বিশ্লেষণ। সংশ্লিষ্টদের মতে পিআর পদ্ধতিতে মূলত আসন ভিত্তিক প্রতিদ্বন্দ্বিতা থাকে না। ভোটাররা সরাসরি কোনো প্রার্থীকে নয়, ভোট দেন রাজনৈতিক দলকে। একটি দল যত শতাংশ ভোট পাবে সেই অনুপাতে জাতীয় সংসদে তাদের আসন বরাদ্দ হয়। বিশ্বের প্রায় 91টি দেশে এ ধরনের পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। দক্ষিণ এশিয়ার নেপাল ও শ্রীলঙ্কা এই পদ্ধতি অনুসরণ করে। আবার কিছু দেশে সরাসরি ভোট ও আনুপাতিক পদ্ধতির সমন্বয়ে মিশ্র পদ্ধতি চালু রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদিও পদ্ধতির মূল ধারণা একই, বাস্তবে দেশভেদে এর প্রয়োগে রয়েছে বিস্তর পার্থক্য। অনেক দেশে দলভিত্তিক মনোনয়নপ্রাপ্তদের তালিকা থেকে সংসদ নির্বাচন করা হয়, অর্থাৎ ব্যক্তি নয় বরং রাজনৈতিক দলই হয় মূল প্রতিযোগী। সহজ ভাষায় বললে এ পদ্ধতিতে ভোটের হারই নির্ধারণ করে আসনের সংখ্যা। যেমন বাংলাদেশে যদি কোনো দল মোট গৃহীত ভোটে 10% পায়, তাহলে সংসদে 300 আসনের মধ্যে তাদের জন্য বরাদ্দ হবে 30টি আসন। 1% ভোট পেলে আসন পাবে 3টি। এই বাস্তবতা নতুন প্রশ্নের জন্ম দিয়েছেন। বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় এই পদ্ধতি কতটা কার্যকর কিংবা গ্রহণযোগ্য? বিএনপি ও সমমনা 6টি দল ও জোট এ পদ্ধতির বিরোধিতা করছে। অন্যদিকে এই পদ্ধতিতে নির্বাচন ও আসন বন্টনের দাবিতে সরব জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন সহ কয়েকটি রাজনৈতিক দল। যদিও এনসিপি, গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি সরাসরি এই পদ্ধতির পক্ষে অবস্থান নেয়নি, তবে এই দাবিতে তারা প্রকাশ্য সমর্থন জানিয়ে আসছে। দলীয় সূত্রগুলো বলছে প্রস্তাবিত উচ্চকক্ষে ভোট ভিত্তিক আসন বন্টনের প্রস্তাবে বিএনপিকে সম্মত করাতে এই দাবিকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে। সংস্কার সংলাপকে ঘিরে রাজনৈতিক দর কষাকষির অংশ হিসেবে এই দলগুলোর সংসদে প্রচলিত আসন ভিত্তিক নির্বাচনের পরিবর্তে পিআর পদ্ধতির দাবি সামনে এনেছে। রাজনৈতিক দলগুলোর মোট ভোটের ভিত্তিতে উচ্চকক্ষে আসন বন্টনের প্রস্তাব বিএনপি মেনে নিলে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ অন্যান্য দল নিম্নকক্ষে পিআর পদ্ধতির দাবিতে নমনীয় অবস্থান নিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষ গঠনের নিশ্চয়তা না পেলে এসব দল নির্বাচনে না যাওয়ার কিংবা বর্জনের হুমকি দেওয়ার প্রস্তুতিও নিচ্ছে বলে জানা গেছে। এমন অবস্থায় পিআর পদ্ধতিতে নির্বাচন দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কিনা তা ভেবে দেখতে সব রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 1 জুলাই বিএনপি আয়োজিত গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, এই নির্বাচন পদ্ধতির আড়ালে দেশের রাজনীতিতে সবার অগোচরে আবার পরাজিত অপশক্তির পুনর্বাসনের পথ সুগম করে দেওয়া হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মনে করেন, নির্বাচন বিলম্বিত বা না হওয়ার জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়া হচ্ছে। তিনি বলেন, পিআর পদ্ধতিতে যারা নির্বাচন আয়োজনের দাবি তুলছেন অথবা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন, তাদের অবস্থান উদ্দেশ্যপ্রণোদিত। হয় তারা জাতীয় নির্বাচন পেছাতে চাইছেন, না হয় চাইছেনই না নির্বাচন হোক। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ মনে করেন, পিআর পদ্ধতির প্রচলন হলে বাংলাদেশের রাষ্ট্রীয় অস্তিত্ব বিপন্ন হবে। এর ফলে দেশে কোনো রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে না। অধ্যাপক মাহবুবুল্লাহ বলেন, এতে ঘন ঘন সরকার পরিবর্তন হওয়ার আশঙ্কা থাকে, যার ফলে বিদেশিরা প্রভাব বিস্তার করার সুযোগ পাবে এবং রাজনৈতিক অস্থিরতার জন্য দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। যদিও পিআর ছাড়া অন্য কোনো পদ্ধতি মেনে নিতে নারাজ জামায়াত ইসলামী। জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালু হলে কেউ একক কর্তৃত্ব কায়েম করতে পারবে না। পিআর পদ্ধতির পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, এই পদ্ধতিতে ভোট ডাকাতির সুযোগ নেই। এছাড়া পদ্ধতিগত পরিবর্তন ছাড়া দেশে গণতন্ত্র ও ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। 5 জুলাই ফেনীতে আয়োজিত জামায়াতের রুকন সম্মেলনে দলের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, ফ্যাসিজম তৈরির পথ বন্ধ করতে হলে পিআর পদ্ধতিকে বেছে নিতে হবে। এ সময় তিনি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের কথা বলেন। এছাড়া পরবর্তী নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজনের ব্যবস্থা করতে হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচন যত দেরি হবে দেশ তত পিছিয়ে যাবে। দেশ পিছিয়ে গেলে বিনিয়োগ আসবে না, নিরাপত্তা বিঘ্নিত হবে, নারীরা নিরাপত্তা হারাবে, জুডিশিয়াল ব্যবস্থা ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা ভেঙে পড়বে। সেজন্য দরকার একটা নির্বাচিত সরকার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।